নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা কিছু ঐতিহাসিক উল্লেখযোগ্য সভ্যতা নিয়ে আলোচনা করব, প্লাস কিছু উল্লেখযোগ্য বংশ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে কি রয়েছে, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলির বর্ণনা। প্রথম স্থান কি রয়েছে, হরপ্পা। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই হরপ্পা আবিষ্কার করেন। ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থিত এই হরপ্পা সভ্যতা। বৃহৎ শস্যাগার এখানে পাওয়া যায়। আর এই হরপ্পা সভ্যতায় কি ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে, এখানে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। নেক্সট কি রয়েছে, মহেঞ্জোদারো। 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন। সিন্ধু নদীর ডান তীর বা পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলা, এই লারকানা জেলায় কিন্তু এই মহেঞ্জোদারোকে খুঁজে পাওয়া গিয়েছে। এখানে পাওয়া যায়, অর্থাৎ এখানে কি ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছিল, বৃহৎ স্নানাগার ও কি ব্রোঞ্জের নর্তকী মূর্তি। কি কি, বৃহৎ স্নানাগার ও ব্রোঞ্জের নর্তকী মূর্তি। নেক্সট কি রয়েছে, চানহুদারো। 1931 সালে ননীগোপাল মজুমদার এই চানহুদারো আবিষ্কার করেছেন। সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর পূর্ব পারে কুকুরের পায়ের ছাপ, দুর্গ ছিল না, গরুর গাড়ি পাওয়া গেছে। কি কি নিদর্শন পাওয়া গেছে এখানে, কুকুরের পায়ের ছাপ, দুর্গ ছিল না, আর কি পাওয়া গেছে, গরুর গাড়ি। কালীবাঙ্গান। 1953 খ্রিস্টাব্দে এ ঘোষ আবিষ্কার করেন এই কালীবাঙ্গান শহরটি। রাজস্থানে ঘাগর নদীর বাম তীরে পাওয়া গেছে এই শহরটি। কোন শহর, কালীবাঙ্গান। নেক্সট কি রয়েছে, লোথাল। 1953 খ্রিস্টাব্দে এস আর রাও গুজরাতে নদীর মিলনস্থলে কাম্বে বা খাম্বাত সবরমতী ও ভোভাগা উপসাগরের কাছে এটি একটি সামুদ্রিক বন্দর। তাহলে লোথাল হচ্ছে একটি কি, সামুদ্রিক বন্দর। আর এই লোথালের আবিষ্কর্তাকে এস আর রাও। নেক্সট কি রয়েছে, বনওয়ালি। 1974 খ্রিস্টাব্দে আর এস বিস্ট অবস্থান হরিয়ানাতে, অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে আর এস বিস্ট এই বনওয়ালি আবিষ্কার করেন। আর এটি কোথায় অবস্থিত, এটি হরিয়ানাতে অবস্থিত। নগর পরিকল্পনা পয় প্রণালীর ব্যবস্থা পাওয়া যায়নি, এখানে সেরকম কিছু নগর পরিকল্পনা পয় প্রণালীর ব্যবস্থা পাওয়া যায়নি। নেক্সট কি রয়েছে, দেখো, মেহেরগড় সভ্যতা। 1974 খ্রিস্টাব্দে জে এফ জারিস এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছেন। এটি একটি গ্রামকেন্দ্রিক সভ্যতা যা বালুচিস্তানে পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে, বালুচিস্তানে। ধোলাভিরা 1998 থেকে 2005 জেপি যোশী ও আর এস বিস্ট আবিষ্কার করেছেন কি এই ধোলাভিরা। এটি গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত। কোথায় অবস্থিত, গুজরাটের কচ্ছ জেলাতে। এখানে সবথেকে বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। সবথেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র এটি। এখানে জল সংরক্ষণের ভালো ব্যবস্থা ছিল, এখানে জল সংরক্ষণের ভালো ব্যবস্থাও ছিল। তারপর দেখো, জাতক কি, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী পালি ভাষায় রচিত হয়েছিল। এটাই হচ্ছে কি জাতক কথার মূল অর্থ। হীনযান কি, হীনযান একমাত্র মগধ ও শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল। হীনযান একটি সম্প্রদায় যেটি কোথায়, মগধ ও শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল। তার সঙ্গে মনে রাখবে, হীনযান ও মহাযান কিন্তু বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়, ঠিক আছে। তার মধ্যে হীনযানটি শ্রীলঙ্কা আর কি মগধে বিস্তার লাভ করেছিল। তারপর কি রয়েছে, ষোড়শ মহাজন পথ। দ্য অঙ্গুতারা নিকোয়া গ্রন্থে ষোড়শ মহাজন পথে উল্লেখিত আছে। ভগবতী সূত্র জৈন গ্রন্থ ও হিন্দু পুরাণে ষোড়শ মহাজন পথের উল্লেখ পাওয়া যায়। তাহলে ষোড়শ মহাজন পথের উল্লেখ কোথায় পাওয়া যায়, ভগবতী সূত্র যেটা একটা কি জৈন গ্রন্থ, ও হিন্দু পুরাণেও কিন্তু ষোড়শ মহাজন পথের উল্লেখ পাওয়া যায়। ব্রিজি ও মল্ল গণতান্ত্রিক রাজ্য অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। দুটি গণতান্ত্রিক রাজ্য কি ছিল, ব্রিজি ও মল্ল। দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র রাজ্য কি ছিল, অসমক। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র রাজ্যের নাম কি, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অসমক। তারপর কি রয়েছে, দেখো, মগধের ইতিহাস বা সাম্রাজ্যবাদের যুগ, রাজনৈতিক ঐক্য। প্রথমে কি রয়েছে, হর্ষঙ্ক বংশ কত থেকে কত, 545 থেকে 433 খ্রিস্টপূর্ব। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার, কত থেকে কত, 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ। আর এই বিম্বিসারের উপাধি কি ছিল, শ্রেণিক বা কি সেনিয়াল। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কে, এই বিম্বিসার। আর বিম্বিসারের রাজধানী কোথায়, রাজগীর ও কি গিরিব্রজ। রাজগীর ও গিরিব্রজ হচ্ছে এই বিম্বিসারের রাজধানী।
নেক্সট কে রয়েছে দেখো অজাতশত্রু, কত থেকে কত 493 থেকে 459 খ্রিস্টপূর্বাব্দ। এই অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে কার উপাধি ছিল কুনিক, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অজাতশত্রু। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ তার সময়ই ঘটে, তাহলে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কখন ঘটে, মানে কার সময়কালীন ঘটে? অজাতশত্রুর সময়ে ঘটে। কত খ্রিস্টপূর্বাব্দে? 486 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কি রয়েছে দেখো উদয়ভদ্র বা উদয়ীন, কত খ্রিস্টপূর্বাব্দ? 459 খ্রিস্টপূর্বাব্দ। অজাতশত্রুর পুত্র, তাহলে অজাতশত্রুর পুত্রের নাম কি? উদয়ভদ্র বা উদয়ীন। উদয়ভদ্র হলেন মগধের প্রথম রাজা, যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। পাটলিপুত্র ছিল অস্থায়ী রাজধানী তখনকার সময়ে। নাগদশক হলেন হর্ষক বংশের শেষ রাজা, তাহলে হর্ষক বংশের শেষ রাজা কে ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাগদশক। নেক্সট কি রয়েছে শিশুনাগ বা শৈশুনাগ বংশ, কত থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 430 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ। শিশুনাগ ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা, তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশুনাগ। তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে স্থাপন করেন। তারপর দেখো কালাশোক বা কাকবর্ণ কে ছিলেন? কালাশোক ছিলেন শিশুনাগের পুত্র। তিনি পাটলিপুত্রের প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন। কালাশোক পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেন। নেক্সট কি রয়েছে দেখো নন্দবংশ, কত থেকে কত? 345 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ ছিল এই নন্দবংশ। আর এই নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্ম নন্দ, খুবই ইম্পর্টেন্ট। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্ম নন্দ। নন্দবংশ হলো প্রথম অক্ষত্রিয় রাজবংশ, তাহলে প্রথম অক্ষত্রিয় রাজবংশের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নন্দবংশ। এই মহাপদ্মনন্দের উপাধি কি কি ছিল? সর্বক্ষত্রান্তক, একরাট বা যাকে কি বলা হয় সম্রাট বলা হতো, সর্বক্ষত্রিয়চ্ছত্তা এবং কি দ্বিতীয় পরশুরাম, এগুলি ছিল মহাপদ্মনন্দের কি উপাধি। তারপর দেখো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ, তিনি নন্দ বংশের শেষ সম্রাট। তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? ধননন্দ। আর মন্দ বংশের শেষ সম্রাটের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধননন্দ। নন্দ রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। নেক্সট কি রয়েছে দেখো মৌর্য বংশ, কত থেকে কত? 324 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্য কত থেকে কত পর্যন্ত ছিল? 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। কাকে মহারাজাধিরাজ বলা হতো? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ছিলেন প্রথম ঐতিহাসিক তথা প্রথম সার্বভৌম নৃপতি, তাহলে প্রথম সার্বভৌম নৃপতির নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিকরা তাকে কি নামে ডাকতো? সান্ড্রোকেটাস। গ্রিকরা তাকে কি নামে ডাকতো? সান্ড্রোকেটাস। মেগাস্তিনিস তার আমলে সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন, কত খ্রিস্টপূর্বাব্দে? 305 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে মেগাস্তিনিস কার সময়কালে ভারতে এসেছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে। 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন মহারাজ বা কোন রাজা তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং মহীশূরের শ্রবণ বেলাগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন, সেখানে জৈন প্রথা অনুযায়ী প্রায় প্রবেশনে অর্থাৎ অনশনে দেহত্যাগ করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কে রয়েছে দেখো বিন্দুসার, কত থেকে কত? 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। জৈন গ্রন্থে তাকে সিংহ সেনা বলা হয়েছে, তাহলে জৈন গ্রন্থে বিন্দুসারকে কি বলা হয়েছে? সিংহ সেনা। ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত বলা হয়েছে, যার অর্থ কি? শত্রু নিধনকারী। তাহলে কাকে অমিত্রাঘাত বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিন্দুসার। নেক্সট কি রয়েছে দেখো সম্রাট অশোক, কত থেকে কত? 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। অশোকের শিলালিপির ভাষা ছিল তিনটি, কি কি? প্রাকৃত, গ্রিক এবং কি অ্যারামিক, যেটা সিরিয়ার ভাষা। প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী ও খরষ্টি লিপি ব্যবহৃত হতো, পাকিস্তানে খরষ্টি লিপি ব্যবহৃত হতো। তাহলে খরষ্টি লিপি কোথায় ব্যবহৃত হতো? পাকিস্তান। অশোকের লিপি কি লিপি? ব্রাহ্মী লিপি। কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ, কত সালে? 1837 সালে। তাহলে অশোকের ব্রাহ্মী লিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। অশোক বলতেন কি বলতেন? সবে মুনিষে প্রজা মম, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন? অশোক বলেছেন যে কি? সবে মুনিষে প্রজা মম। পশুবধ যাগযজ্ঞে বন্ধ করেছিলেন। পশুবধ যাগযজ্ঞে যে পশুবধ করা হতো সেটা কিন্তু এই অশোক বন্ধ করেছিলেন। জীবজন্তুর জন্য দেশময় দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন কে? সম্রাট অশোক।
সাঁচি স্তূপ, সারনাথ ও অশোক স্তম্ভ মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন। তাহলে মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শনগুলো কি কি? সাঁচি স্তূপ, সারনাথ ও অশোক স্তম্ভ। সারনাথের স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি আছে কটি? 4টি, যা বর্তমান ভারতের জাতীয় প্রতীক। খুবই ইম্পর্টেন্ট, যা বর্তমান ভারতের জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম। সারনাথের স্তম্ভের শীর্ষে 4 ধরনের প্রাণী আছে। কি কি? হাতি, ঘোড়া, বৃষ ও কি সিংহ। সারনাথের স্তম্ভের শীর্ষে এই 4 ধরনের প্রাণী আছে। অশোক পালি ভাষা সারা দেশে চালু করেন। মৌর্য বংশের শেষ সম্রাটের কি নাম ছিল? বৃহদ্রথ। তাহলে মৌর্য বংশের শেষ সম্রাটের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বৃহদ্রথ। বৃহদ্রথের সেনাপতি ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে কে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ। তারপরে কি আছে দেখো, অশোকের শিলালিপি। মাস্কি শিলালিপি ধম্ম অর্থাৎ ধর্ম কথাটি প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছে। মৌর্য যুগে খুব সুন্দর মৃৎপাত্র দেখা যায়। মৃৎপাত্র দেখা যায় কোন যুগে? মৌর্য যুগে। তারপর কি হচ্ছে দেখো, মৌর্য শাসন ব্যবস্থা। পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি তথ্য জানা যায় মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে। কোন গ্রন্থে? ইন্ডিকা গ্রন্থে। পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী। করকে বলা হতো ভাগ এবং অন্য ধরনের করকে বলা হতো বলি। তখনকার দিনে যে কর আদায় করা হতো সেই করকে বলা হতো ভাগ এবং অন্য ধরনের করকে বলা হতো বলি। মৌর্য যুগের মুদ্রার নাম কী ছিল? পান। বিখ্যাত, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে মৌর্য যুগের মুদ্রার নাম কী ছিল? পান। নেক্সট কি রয়েছে দেখো, শুঙ্গ বংশ কত থেকে কত? 185 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ। এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ, যিনি বৃহদ্রথকে হত্যা করেন খ্রিস্টপূর্ব 185 অব্দে, মতান্তরে 187 অব্দে। আর শেষ শুঙ্গ রাজা কে ছিলেন? দেবভূতি। তাহলে শেষ শুঙ্গ রাজার নাম কি ছিল? দেবভূতি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।